আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডেভিল হান্ট অভিযানে রাঘব বোয়াল চুনোপুটি কেউ ছাড় পাবে না, যারা শয়তান তাদেরই ধরা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক সংসদ সদস্য সহ সারা দেশে অন্তত 1.5 শতাধিক আটক। সয়াবিন তেল নিয়ে বাজারে সৃষ্ট অস্থিরতার এক সপ্তাহের মধ্যে কেটে যাবে বললেন বাণিজ্য উপদেষ্টা। রাষ্ট্রীয় পাটকলগুলো ব্যক্তি মালিকানায় ছেড়ে দেবে সরকার। ছাত্রলীগের নির্যাতন ও মিথ্যা অভিযোগে কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমানের কারাভোগ, 10 জনের ছাত্রত্ব বাতিল ও 3 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি। এবং পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। 100 কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রীয় পাটকলগুলো সরকার ব্যক্তি মালিকানায় ছেড়ে দেবে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে খুলনায় বিজিএমসির লিজ দেওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল দৌলতপুর জুট মিলের জুট ও জুতা তৈরির কারখানা পরিদর্শন শেষে তিনি কথা জানান। সয়াবিন তেলের বাজারে যে অস্থিরতা চলছে তা আগামী 1 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। পরে বিসিক আঞ্চলিক কার্যালয়ে বহুমুখী পাট পণ্য মেলা উদ্বোধন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে টিসিবির ডিলার ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সরকার মালিকানাধীন যে জুট এবং টেক্সটাইল মিলগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমরা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার জন্য সরকার আগ্রহী এবং এই ধরনের সফল উদ্যোক্তা এবং বিনিয়োগ এর মাধ্যমে এটা সম্ভব হবে, যার বিনিময়ে আমরা আশা করি যে দেশে আবার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাড়বে। এই মুহূর্তে তেলের বাজারে একটা সাময়িক সংকট আছে বলে আমি মনে করছি। এই সংকটটা খুবই সাময়িক, কিছুদিনের মধ্যে কেটে যাবে। দীর্ঘ 16 বছর স্বৈর শাসকের জাতাকলে বাংলাদেশ নিষ্পেষিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রোববার রাতে লালমনিরহাটের কালীগঞ্জে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা তীরে 48 ঘণ্টাব্যাপী লাগাতার আন্দোলন বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভায় তিনি মন্তব্য করেন। এ সময় দুলু বলেন, বিগত স্বৈর শাসকের আমলে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার নষ্ট হয়েছে, বিদেশে পাচার হয়েছে লক্ষ কোটি টাকা। সভায় জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা লুৎফর রহমান ও ছাত্র প্রতিনিধি আজমাইন সাদিক রূপক বক্তব্য রাখেন। ছাত্রলীগের নির্যাতন ও মিথ্যা অভিযোগে কারাভোগ করেছেন কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমান। 5 আগস্টের পর ক্যাম্পাসে ফিরেছেন এই শিক্ষার্থী। 28 মাস কেটেছে আত্মগোপনে থাকার ভয়ঙ্কর স্মৃতির মধ্যে। ছাত্রদের বিক্ষোভের মুখে এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক সহ 10 নেতাকর্মীর ছাত্রত্ব বাতিল ও 3 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে তদন্ত কমিটি। খুলনা প্রতিনিধি SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2022 সালের 11 সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর M.A. রশিদ হলের 117 নম্বর রুমের ECE বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমানকে শিবির কর্মী হিসেবে চিহ্নিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিন হলের টর্চার রুমে মাঝরাত পর্যন্ত চালানো হয় শারীরিক নির্যাতন। সাবেক শ্রম প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে থানায় সোপর্দ করা হয় তাকে। স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে করানো হয় মামলা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এরই মধ্যে 51 দিন কারাভোগ ও হুমকির মুখে শিক্ষা জীবনের 2 বছর হারিয়ে যায় জাহিদের। এই ঘটনার সাথে ছাত্রদের পাশাপাশি যে সকল শিক্ষকরা জড়িত এবং কর্মকর্তারা জড়িত তাদের ব্যাপারেও যত শাস্তি নেওয়া হবে তখনই আমরা খুব সন্তুষ্ট হব এবং শাস্তিটা যখন বাস্তবায়ন হবে। গত 5 আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর 10 আগস্ট ক্যাম্পাসে ফিরে আসেন জাহিদুর রহমান। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 27 জানুয়ারি ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় 13 ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যেভাবে নির্যাতন করা হয়েছিল সেই সময়ে, এটা বুয়েটের আবরারকে যে নির্মমভাবে নির্যাতন করা হয়, অনুরূপ টাইপের নির্যাতন
সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। তদন্ত কমিটি দীর্ঘ সময় নিয়ে তদন্ত তদন্ত রিপোর্ট সাবমিট করে দোষী ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং একজন ছাত্রের সনদ 5 বছরের জন্য স্থগিত করা হয় এবং 2 জন ছাত্রের সনদ 3 বছরের জন্য স্থগিত করা হয়। গত 4 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার, জাহিদকে ক্ষতিপূরণ প্রদান এবং এসব ঘটনায় জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিচার সহ 4 দফা দাবি পেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। 20 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণের আলটিমেটাম তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে অপরাধীদের ধরতে পুরো দমে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ডেভিল হান্ট অভিযানে সাবেক এক সংসদ সদস্য সহ সারা দেশে অন্তত 1.5 শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, অপারেশন ডেভিল হান্টে ছাড় পাবে না কেউ। এ অভিযানে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। যে বড় শয়তান যে ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। এদিকে গাজীপুরে অভিযানে জেলা পুলিশ 21 জন ও মহানগর পুলিশ 79 জনকে গ্রেফতার করেছে। শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম ও কাশিমপুর থানার 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনকে গ্রেফতার করে পুলিশ। আর গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে জামালপুরে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা বাদল সহ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। ঠাকুরগাঁয়ে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্র সহ ওই যুবককে আটক করা হয়। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো 8 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। এ নিয়ে গত 2 দিনে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ভোররাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোংলার চাঁদপাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের 3 নেতাকর্মীকে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে অপারেশন ডেভিল হান্ট। মনির হোসেন তপু, এটিএন বাংলা। চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পশ্চিমপাড় এলাকায় অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের। ময়মনসিংহের মুক্তাগাছায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী হাফিজা খাতুন ও তার প্রেমিক আব্দুল্লাহ আল মামুনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ 5ম আদালতের বিচারক আলী মনসুর এ রায় দেন। 2011 সালের 28 জুন টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পরে এই ঘটনায় নিহত হেলালের বোন সাফিয়া আক্তার মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন। নাটোরের গুরুদাসপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সাকিব নামে এক কিশোরকে শিশু আইনে 10 বছরের আটকাদেশ দিয়েছে আদালত।
সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। সরকারি কৌশলী আব্দুল কাদের মিয়া জানান, 2017 সালের 20 ডিসেম্বর গুরুদাসপুর উপজেলার বালসা গ্রামের মনিরাম ইসলামের শিশু কন্যা খাদিজা খাতুন বাড়ির সামনে খেলা করার সময় নিখোঁজ হয়। দুদিন পর 22 ডিসেম্বর খাদিজার বস্তাবন্দি লাশ পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ময়নাতদন্তে শিশুকে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতিবেশী মিরুন হোসেনের ছেলে সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাকিবের স্বীকারোক্তি ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। সিরাজগঞ্জে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতারা। দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 8 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন করে। ওই কমিটিতে চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে সম্পৃক্ত ও অন্যান্য ছাত্র সংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা অনভিপ্রেত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি কমিটির আহ্বায়ক সজীব সরকার ও সিনিয়র মুখ্য সমন্বয়ক জুবের আল ইসলাম সেজান সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ছবিবিহীন পরিচয়পত্র পাওয়ার দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছেন পর্দানশীল নারীরা। এ সময় তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ছবিবিহীন পরিচয়পত্র দেওয়ার পক্ষে বিভিন্ন ধর্মীয় যুক্তি তুলে ধরেন। দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে তারা শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। মানববন্ধনে বক্তারা জানান, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীল নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুটো ফাইবার সংলগ্ন খেলার মাঠ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তারাবো পৌরসভার 8 ও 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এ সময় বক্তারা জানান, এই দুটি ওয়ার্ডে 60,000 লোকের বসবাস, 11টি স্কুল, 16টি মাদ্রাসা এবং একটি কলেজ আছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রধান। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। ব্যস্ত সময় পার করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। এবার ফুলের উৎপাদন বেশি, তবে দাম কম বলে জানান তারা। সামনে 3টি দিবস উপলক্ষে ফুলের চাহিদা বৃদ্ধি ও ভালো দাম পাবার আশা তাদের, যেখানে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 100 কোটি টাকা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোর ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা, নাভারণ ইউনিয়নে সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। এখানকার উৎপাদিত ফুল গুণগত মানের ও দাম কম হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 70% ফুল সরবরাহ করা হয় সারা দেশে। কেবল বিশেষ দিবসগুলো ঘিরে নয়, বছর জুড়ে এখান থেকে ফুল কিনতে আসেন ব্যবসায়ীরা। তবে বিগত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম বলে জানান কৃষকরা। গতবার মনে করলে ফেব্রুয়ারিতে 16-17 টাকা করে হয়েছে, আর 20 টাকা পর্যন্ত হয়েছে, আর এবার ফেব্রুয়ারিতে এখন 300-400 টাকা করে বিক্রি হচ্ছে। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি মনে করেন আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে ফুল লাগানো, কিন্তু মনে করেন গরম আবহাওয়ার কারণে আমাদের এই ফুলটা আগাম উঠে যাওয়ার কারণে বাজারে ফুল বেচা কিনা খুবই খারাপ অবস্থা। ভাষার মাস ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বেড়েছে ফুলের চাহিদা। পহেলা ফাল্গুন বসন্ত বরণে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্লাডিওলাস এবং গাঁদা, আর বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেচাকেনা বাড়ে গাঁদা ফুলের। এতে ভালো দাম পাবার আশাও করছেন ব্যবসায়ীরা। সব জেলা থেকে গদখালি থেকে মাল যায় 64 জেলায়। তাই এবার বছরে আমরা গেল বছরে চেয়ে এবার বছরে আমাদের মনে হচ্ছে যে আরো ভালো মূল্য দাম পাচ্ছি। এবছর বিশেষ 3টি দিবসকে কেন্দ্র করে 100 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির। আগামী বসন্ত ভালোবাসা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এবং 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে আমরা ইতিমধ্যে 100 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছিলাম। বড়ি আবহাওয়া না থাকলে, বাজার যদি এইভাবে চলমান থাকে, তাহলে আমরা আশা করছি যে আমাদের 100 কোটি টাকার ফুল এই অঞ্চল থেকে বিক্রি হবে।
যশোরে প্রায় 1500 হেক্টর জমিতে ফুল চাষ করেন প্রায় 4500 কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী। রোববার রাতে শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে গৃহবধূকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার স্বামীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝাউদিয়া গ্রামের আবুল বাশারের স্ত্রী পপি খাতুন রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুরের 4টি ইট ভাটায় অভিযান চালিয়ে 24 লাখ টাকা জরিমানা সহ ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ভাটাগুলো হচ্ছে জামালপুর পৌরসভার ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার স্টার 1, কিংস ও রূপালী ব্রিক্স। দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীর উপকণ্ঠ সাভারের বিরুলিয়ায় আছে এক রহস্যময় দ্বীপ। এই দ্বীপকে ঘিরে রয়েছে নানা গল্প। তুরাগ নদীর পাড়ে হওয়ায় বর্ষা মৌসুমে যখন চারদিকে পানিতে ভরে যায়, তখনও মাথা উঁচিয়ে থাকে এই দ্বীপ। সংস্কার করে দর্শনার্থীদের প্রবেশ সহজ করা গেলে পর্যটন শিল্পে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। শুকনো মৌসুমে গ্রাম থেকে পায়ে হেঁটেই যাওয়া যায় এই দ্বীপে। বর্ষায় এখানে আসার একমাত্র বাহন নৌকা আর ট্রলার। নয়নাভিরাম ছমছমে রহস্যময় দ্বীপটি সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে। দ্বীপটিতে ছাউনির মতো ছেয়ে আছে একটি বটগাছ। ধারণা করা হয় এই গাছটির বয়স 200 বছরের বেশি। বটগাছের নিচে আছে একটি মন্দির। সেখানে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন সময় পূজা করেন। স্থানীয়রা জানান, এই মন্দিরের জায়গায় বহু বছর আগে ডাকাত সর্দারদের আস্তানা ছিল। তাই ডাকাত সর্দার দ্বীপ হিসেবেই স্থানীয়দের কাছে পরিচিত এই স্থানটি। এমন কোন বিজ্ঞ ব্যক্তি নেই এলাকায় যে বলতে পারে যে গাছটা কত বছর পুরাতন। আমরা শুনে আসতেছি অনেক দিন আগে থেকে, যে প্রায় 200 বছর হবে। আগে শুনতাম যে কিছু এই ডাকাত সর্দার থাকতো এখানে, কিন্তু ভূত পেতের একটা ভয় ছিল। এখন ওরকম নাই কিছু। দ্বীপটি রক্ষায় এর চারপাশের কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও সেটি এখন পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। বিরুলিয়া ইউনিয়নে হলো যে সেই উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে। তো যদি কোনো আপনার করার জন্য বিউটিফিকেশন এবং হলো যে পর্যটনের বিস্তৃতি গঠনের জন্য যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করার প্রয়োজন বোধ হয় এবং হলো যে পাবলিক ডিমান্ড থাকে, অবশ্যই সেটা হলো যে সৌন্দর্য বর্ধনের জন্য, বিউটিফিকেশনের জন্য এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করে সেই সৌন্দর্য উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব পর্যায়ক্রমে। পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে রহস্যময় এই দ্বীপে পর্যটকদের আনাগোনা বাড়ানো সহ সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার তাগিদ স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহের শৈলকুপায় প্রবীণদের চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদান করা হয়েছে। সকালে উপজেলার বাখরবা গ্রামের সিদ্দিকা উকিল নুরানি হাফেজিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে অবিরাম উন্নয়ন বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে 50 জন প্রবীণ অসহায় দুস্থ মানুষকে এই অর্থ প্রদান করা হয়। সংগঠনের সভাপতি উজ্জ্বল আলী ও সাধারণ সম্পাদক রাবি বিশ্বাস সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ ধরনের কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। যশোরের শার্শায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা দীপক কুমার ও মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান এ সময় উপস্থিত ছিলেন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাত সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 15টি স্টল রয়েছে। 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।
নওগাঁয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের পক্ষ থেকে 5 শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব 17 বালক বালিকা জাতীয় কোর্ট ক্লাব ফুটবল টুর্নামেন্ট। রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে এর আয়োজন করা হয়। টুর্নামেন্ট বালক বিভাগে নাটোর জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ জেলা বালক দল রানার আপ হয়। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। রানার আপ হওয়ার গৌরব অর্জন করে সিরাজগঞ্জ জেলা বালিকা ফুটবল দল। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের 8টি জেলার 18 দল অংশ নেয়। কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর সহকারী কমিশনার ভূমি রিফাতুল ইসলাম। বিদ্যালয়ের সভাপতি এম আশরাফুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।